উপদেষ্টারা অলরেডি তাদের কূটনীতিক পাসপোর্ট ছেড়ে বিদেশ যাওয়ার পায়তারা করছেন। তো বিদেশ যাওয়ার পায়তারা করছেন যারা, বা কূটনীতিক পাসপোর্ট যারা ছেড়ে দিয়েছেন, দেখেন এখানে সমস্ত উপদেষ্টারা না। উপদেষ্টাদের মধ্যে যেমন আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার কূটনীতিক পাসপোর্টের প্রয়োজন না, ওনার বিদেশি পাসপোর্ট আছে। শফিকুল আলম, আমাদের ডাস্টবিন শফিক, তিনি অলরেডি তার কূটনীতিক পাসপোর্ট জমা দিয়ে বাংলাদেশি পাসপোর্ট তুলেছেন। তারপরে আপনাদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় এলডিজির সমন্বয়কারক সিনিয়র সচিব সমতুল্য পদমর্যাদার লামিয়া মোর্শেদ উনি নিয়েছেন। আব্দুল হাফিজ নিয়েছেন। লুৎফা সিদ্দিকী নিয়েছেন। খলিলুর রহমানের প্রয়োজন নেই, কারণ উনি 9 তারিখেই একটা চুক্তির জন্য আমেরিকা যাবেন, উনি ফিরবেন কিনা কেউ জানে না। মনির হায়দার উনি নিয়ে নিয়েছেন। আশিক চৌধুরী আগেই ব্রিটিশ সিটিজেন। আলী রিয়াজ আমেরিকান সিটিজেন। সালাউদ্দিন আহমেদ অর্থ মন্ত্রণালয়, উনি নিয়েছেন। সবচেয়ে বড় বিষয় আমাদের আসিফ নজরুল আঙ্কেল, উনিও নিয়েছেন। আদিলুর রহমান খান নিয়েছেন। আরিফ হাসান অলরেডি মারা গেছেন, সুতরাং ওনার বিষয়ে তার কিছু নেই। তৌহিদ হোসেন উনি এখনো আছেন, উনি ওনার জায়গায় আছেন। সৈয়দ রেজওয়ানা বা আমাদের কন্ডোমাপা, উনি নিয়েছেন। শারমিন মোর্শেদ নিয়েছেন। সাখাওয়াত হোসেন নেননি, উনি ওনার মতোই আছেন। ডাক্তার খলিল হোসেন হাফি, উনিও নেননি, উনি ওনার মতো আছেন। ফরিদা আক্তার নেননি। নূরজাহান বেগম নিয়ে নিয়েছেন। আর নাহিদ আর আসিফ, যারা অতীতে পদত্যাগ করেছেন, ওনাদের দুজনের কাছেই বাংলাদেশি পাসপোর্ট আছে অলরেডি। বিধান রঞ্জন রায়, উনি নিয়ে রেখেছেন বাংলাদেশি পাসপোর্ট, তবে এখনো ইয়ে করেননি। সুদীপ্ত চাকমাও নিয়ে নিয়েছেন। ফারুকি আজম, উনি অলরেডি ওনার হাতে আমেরিকান ভিসাই আছে। ওয়াহিদ মাহমুদের হাতেও আছে। এবং ফজলে কবির খান, উনিও নিয়েছেন। আলী ইমাম মজুমদার, জাহাঙ্গীর আলম চৌধুরী, শেখ বশির উদ্দিন, সবচেয়ে যে বিমানের, এই যে আপনার বিমানের যে এই বিমানবন্দরের যে আগুনটা লেগেছিল, যার পেছনে ছিল এই শেখ বশির উদ্দিন, যিনি বস্ত্র, পাট, বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের, খনিজ মন্ত্রণালয়ের উপদেষ্টা। উনি, ওনার পাসপোর্টে আমেরিকান ভিসা অলরেডি হাতেই আছেন। এবং আমাদের সবার মুস্তফা সরোয়ার ফারুকী, উনিও নিয়েছেন। মাহফুজ আলম নেননি, উনি নাকি দেশেই থাকবেন। চৌধুরী রফিকুল আকবর, সাইদুর রহমান, ফয়েজ আহমদ তৈয়ব, আনিস চৌধুরী, মোহাম্মদ শফিউর রহমান, এই সমস্ত সমস্ত লোকগুলোই বাংলাদেশি পাসপোর্ট অলরেডি নিয়েছেন। এবং এর মধ্যে আপনার ম্যাক্সিমাম, মানে আপনার এখানের মধ্যে প্রায় 12 বা 13 জন, এদের সকলের আমেরিকার ভিসা করার আছে। বা কে ফারুক আজম টাজম, এদের সকলের ভিসার জন্য অলরেডি জমা দিয়ে দিয়েছিল গত সপ্তাহে, সেইটা আজ সকালে তুলেছে আমেরিকান ভিসা। এদের মধ্যে সবাই আসলে আমেরিকা যাবে না। কিছু কিছু যাচ্ছে ইস্তিমুর, কিছু কিছু যাচ্ছে ইস্তিমুর, কিছু কিছু যাচ্ছে আপনার মিডল ইস্টের দুবাইতে, কিছু যাচ্ছে কাতারে, এবং বাকিরা চলে যাবে সবাই আমেরিকাতে। এবং আপনার 4 জন সচিব এবং 8 জন উপসচিব এবং পুলিশের কিছু হাই প্রোফাইল বড় কর্মকর্তা, যাদেরকে বাহির থেকে এনে বসানো হয়েছিল ওগুলো, এবং আমাদের কিছু পাম্পাস পরা সেনা অফিসার যারা আছে, ওই যে যাদের চাকরি নেই কিন্তু ইন্ডিয়া দখল করতে যায়, এই সমস্ত সহ টোটাল 140 জনের একটা লিস্ট এসেছে, যে যেখান থেকে আপনাদের এতগুলো নাম বললাম আমি। এরা সকলের ভিসা কনফার্ম। ইস্তিমুরের আছে প্রায় 40 জন, ইস্তিমুর যাবে। তারপরে দুবাইতে থাকবে কিছু, ফারুকি, তারপরে আসিফ নজরুল, ডাক্তার ইউনূস, আরও প্রায় 33 জনের মতো, এরা সব আমেরিকার ভিসা করা আছে। এছাড়া কোনো সদস্য ইউরোপে যাবে না। তবে হ্যাঁ, বৈষম্য বিরোধী সন্ত্রাসী আন্দোলন যেটা ছিল 5ই আগস্টের পরে, সেই সন্ত্রাসী আন্দোলনে মারা গিয়েছিল ওই যে পানি নিয়ে, মুতের পানি একটা বিক্রি করতে যায়, তার ভাই পর্তুগালে চলে আসছেন। ও সম্ভবত 11 তারিখ ওর ফ্লাইট। এবং এদের সকলের ভিসা পরবর্তী, এদের সকলের ফ্লাইটও অলরেডি নির্ধারিত হয়ে গেছে। সকলেই 13 তারিখ রাতের 2:30 থেকে শুরু করে 14 তারিখ সকালের ভিতরে সকলের ফ্লাইট আছে। ম্যাক্সিমাম লোকের ফ্লাইট হচ্ছে যে টার্কিশ এয়ারলাইন, টার্কিশের এয়ারলাইন্সের ফ্লাইট। কিছু কিছু আছে আপনার এয়ার আরবিয়ার ফ্লাইট। কারো কারো আছে কুয়েত এবং কাতার এবং এমিরাত। কুয়েত, কাতার, এমিরাত, টার্কিশ এবং
ওই যে আপনার আরেকটা আছে এয়ার আরাবিয়া, এই 5টা ফ্লাইটের মধ্যে এদের সকলের টিকিট করা আছে। কেউ হয়তো রাতের 2:30টার পরে, কারো হয়তো ভোর 5টায়, কারো আবার সকাল 8টার ভেতরে। তার মানে হচ্ছে রাতের 1টা থেকে 8টার ভেতরের ফ্লাইটগুলোতে ওনারা সবাই উঠে পগার পার হবেন 13 তারিখ থেকে 14 তারিখের ভেতরে। তবে হ্যাঁ, এর মধ্যে 8জন আছে যারা 12 তারিখ রাতেই চলে যাবেন। তবে সকলের ম্যাক্সিমামের ফ্যামিলি চলে যাচ্ছে 11 তারিখ রাতে। 11 তারিখ রাতে। তার কারণ হচ্ছে যে ওনাদের মধ্যে একটা ভয় ঢুকে গেছে যে ক্ষমতায় যেই আসবে আসুক, জামাত আসুক আর বিএনপি আসুক, এই উপদেষ্টা পরিষদের ম্যাক্সিমাম গ্রেপ্তার হয়ে জেলে ঢুকবে। এই ভয়ের কারণেই তারা সব এখন পালানোর একটা রাস্তা করেছে। ওনাদের পরিবার, আমি তো আপনাদের বললামই যে 11 তারিখের ভেতরে ম্যাক্সিমাম পরিবার চলে যাবে। আর বাকি যাদের হাজব্যান্ড ওয়াইফ বা একটা বাচ্চা আছে তারা ওইভাবে টিকিট করেছে। তবে টিকিটটা 12 তারিখ রাতের 2:30, 12 তারিখ রাতের 2:30 মানে কিন্তু 13 তারিখ, হ্যাঁ 13 তারিখ এবং 14 তারিখ। তার মানে হচ্ছে আপনি নির্বাচনের ফলাফল ঘোষণার শেষ পর্যায়ে মানে 2টার ভেতরে গণনা করে ঘোষণা করে ফেলতে পারবে, এরই ভিতরে খালি হয়ে যাবে। আর এর ভিতরে যদি অন্য কোনো প্রবলেম দেখা হয় তাহলে এই যে উপদেষ্টা পরিষদ বা এই যে আপনার 4জন সচিব, 8জন উপসচিব এবং বড় বড় পুলিশের কিছু কর্মকর্তা, এরা সেনা ক্যাম্পে আশ্রয় নেবেন। যে সেনা ক্যাম্পে আশ্রয় নিয়ে পরে সেনাবাহিনীর প্রোটেকশনে ওনাদেরকে এয়ারপোর্ট পাস করে দেওয়া হবে। এইভাবেই ওনাদের প্ল্যান। সুতরাং এটা আসলে নির্বাচন হচ্ছে না, হচ্ছে আসলে গৃহযুদ্ধের একটা অবস্থান। সুতরাং দেখেন, এরা সকলেই অলরেডি বাংলাদেশি পাসপোর্টে এদের সকলের ভিসা রেডি। আমি এর আগে, আজ থেকে আপনার 2.5 মাস আগে আরেকটা কন্টেন্টে বলেছিলাম আপনাদেরকে বিভিন্ন দেশের। এবং এখানে একটা জিনিস, 63 জন ব্যক্তির ভিসা আছে, টার্কির ভিসা আছে সরাসরি। 63 জনের সোজা টার্কির ভিসা আছে। ইস্তিমুরের ভিসা তো আছে, তবে ওই কেউ কেউ হয়তো টার্কি হয়ে ইস্তিমুর যাবেন, কেউ কাতার হয়ে যাবেন, কেউ কুয়েত হয়ে যাবেন। তো কাতার কুয়েতের ভিসা অনেকেরই নাই। তবে দুবাইয়ের ভিসা আছে নাকি 12 থেকে 15 জনের দুবাইয়ের ভিসা আছে, গোল্ডেন ভিসা যেটাকে বলে। ওনারা সবাই দুবাইতে অলরেডি গোল্ডেন ভিসা মানে তো বুঝেন ইনভেস্ট করছে। এবং আপনার এই যে 140 জনের ভেতরে শুধু যে উপদেষ্টা তো মাত্র 17 জন, বাকি পুলিশের লোক, অমুক লোক তমুক লোক সব মিলে 60 জন। আর বাকিরা হচ্ছে কারা জানেন? এই যে গত 18 মাসে যারা দুর্নীতি করে, বৈষম্য বিরোধীর নাম দিয়ে দুর্নীতি করে মোটা অঙ্ক টাকা নিয়েছেন, এগুলো সব পালাবে সবাই। এবং এমন হতে পারে কেউ কেউ 11 তারিখেও চলে যেতে পারে, 11 তারিখ রাতের বেলাও চলে যেতে পারে। এই হচ্ছে আজকের এই মুহূর্ত পর্যন্ত খবর। বাকি অংশ দেখি। তবে হ্যাঁ, এটা আছে যে আমার কাছে কিছু কাগজপত্র হতে আসতে পারে, সকলের বিমানের টিকিটের একটা চলছে, সেটা যদি আসে পুরোটাই ফাঁস করে দেব ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আওয়ামী লীগ সরকারের দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা আমাদের ফেরেশতা তুল্য উপদেষ্টারা এখন নিজেরাই তাদের হিসাব বিবরণী প্রকাশ না করে বিদায় নেওয়ার চেষ্টা করছেন। যদিও তারা আদৌ বিদায় নেবেন কিনা, কবে বিদায় নেবেন তা নিয়ে যথেষ্ট পরিমাণ সন্দেহ এখনও মানুষের মধ্যে রয়েছে। তারপরেও আগামী 12ই ফেব্রুয়ারিতে একটি নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জায়গা থেকে আমরা বলতে পারি হয়তো খুব দ্রুতই তারা বিদায় নেবেন। কিন্তু এতদিনেও তারা তাদের সম্পদের হিসাব প্রকাশ করলেন না কেন? বারবার প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও বিষয়টি আসলে কি? দুর্বলতা কোথায় তাদের? ভয় কোথায়? এবং আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রীরা যে পাহাড় তুল্য সম্পদ বিদেশে পাচার করেছেন তা ফিরিয়ে আনা হবে এমন হুঁশিয়ারি আমরা তো সারা বছর ধরে দেখেছি, শুনেছি। 1 টাকাও তো ফেরত আনতে পারেননি, শুধু গলাবাজি, চাপাবাজি। তাই বলে আমি বলছি না যে আওয়ামী লীগ সরকারের সময় কোনো ধরনের দুর্নীতি ঘটনা ঘটেনি। অবশ্যই অস্বাভাবিক পরিমাণ দুর্নীতি আওয়ামী লীগের 15.5 বছর সরকারের সময় হয়েছে, একথা অনস্বীকার্য। অথচ সাংবাদিক আনিস আলমগীরকে যখন একটা ভৌতিক মামলায় সন্ত্রাস বিরোধী আইনে কারাগারে পাঠানো হলো, তার বিরুদ্ধে দুদকের মামলা দেওয়া হলো। পরবর্তীতে আবার তিনি নাকি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ তার বিবরণীতে উল্লেখ করেননি। দুদকের ঘাড়ে কয়টি মাথা দেখিত? এই যে গত 1.5 বছরের বেশি সময়ে একাধিক উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ উঠেছে, পেরেছে কোনোটি দুর্নীতি তদন্ত করতে? পারেনি তো। পারে শুধু আনিস আলমগীরদের মতন, মঞ্জুর আলম পান্নাদের মতো মানুষদের ধরে, যারা ক্ষমতাকে
প্রশ্ন করে তাদেরকে জেলে পুরতে। আমাদের নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলেছিলেন উপদেষ্টাদের সম্পদের হিসাব বিবরণী প্রকাশের ক্ষেত্রে? আসলে একটু স্মরণ করে দেখি তো। তিনি ক্ষমতা নেওয়ার পরপরই জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে স্পষ্টভাবে উল্লেখ করেছিলেন যে বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করেছে। আমাদের সকল উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদের বিবরণ প্রকাশ করবেন। এতদিনও তারা প্রকাশ করতে পারেননি। উপদেষ্টাদের একজন মাত্র তার হিসাব বিবরণী প্রকাশ করেছেন, যদিও সেটি নিয়েও বিতর্ক রয়েছে, আসছে সে বিষয়ে। তো আমরা দেখেছি যে এই গত 1.5 বছরে আওয়ামী লীগের সবাই শয়তান প্রকৃতির, সবাই দুর্নীতিবাজ, চোর, ডাকাত, বাটপার, আর ইনারা সব ফ্রেস্তা তুলল। অথচ একাধিক উপদেষ্টার বিরুদ্ধে বা একাধিক উপদেষ্টার অধীনে কাজ করা কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। আশ্বাস দেওয়া হয়েছে সেগুলোর তদন্ত করার, কিন্তু যেহেতু কোনো ধরনের কোনো বিবরণী আমাদের সামনে প্রকাশ পায়নি অথবা দুর্নীতির বিরুদ্ধে তদন্ত তেমনভাবে সংগঠিত হয়নি, তাই তাদেরকে নিয়ে যথেষ্ট সন্দেহ করার অবকাশ রয়েছে। আওয়ামী লীগের সবাই তো চোর, ডাকাত, বাটপার, সব মেনে নিলাম, কিন্তু এই উপদেষ্টারা পদত্যাগের পর যে অভিযোগগুলো তাদের বিরুদ্ধে ওঠার সম্ভাবনা রয়েছে, মানুষ আশঙ্কা করছে, তাদের বিরুদ্ধে অ্যাকশনটি কিভাবে নেওয়া হবে? শেখ হাসিনার সরকারের টানা 15.5 বছরের শাসন আমলে যে অনিয়ম দুর্নীতির মাধ্যমে বিদেশে টাকা পাচার হয়েছে তার পরিমাণ কত এবং এর ফলে বাংলাদেশের অর্থনীতি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা জনগণের সামনে তুলে ধরতে একটি শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়েছিল। একটি শ্বেতপত্র প্রকাশও করা হয়েছে দুর্নীতির। সেই কমিটির প্রধান কে ছিলেন? সেন্টার ফর পলিসি ডায়ালগের সিনিয়র ফেলো, সম্মানিত ফেলো, আমাদের অন্যতম অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি এই বিষয়ে বিবিসি বাংলাকে বলছেন, উপদেষ্টাদের বিষয়ে, এরকম একটি অরাজনৈতিক সরকার যেখানে বিশিষ্ট জনেরা সরকারের ভেতরে রয়েছেন, তারা যখন জনগণের কাছের প্রতিশ্রুতি দেওয়ার পরও নিজেদের সম্পদের তথ্য প্রকাশ না করে আগামী দিনের রাজনৈতিক সরকারের জন্য একটা খারাপ উদাহরণ সৃষ্টি করলেন। আগামীর মন্ত্রী আমলাদের সম্পদের তথ্য প্রকাশ না করার একটি উছিলা তৈরির সুযোগ তৈরি করে দিয়ে গেলেন, যা আরও হতাশাজনক। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানও বলছেন যে এটি আশাহত হওয়ার মতন একটি চরম একটি বিষয়। শুধু আশাহত, আশাবাদিতার কথা বলে তো লাভ নেই। আওয়ামী লীগ সরকারের সময় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের যে শত শত ফ্ল্যাট রয়েছে যুক্তরাজ্যে, তার শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকার সম্পদ বিদেশে রয়েছে, সেটি প্রকাশ করেছিল। টিআইবি এখন করুক, এই উপদেষ্টাদের বিরুদ্ধে তারা ক্ষমতা থাকতে তাদের কারোর দুর্নীতির শ্বেতপত্র আমাদের সামনে প্রকাশ করুক, আমরা চাই সেটি। শুধু নিন্দা জানালে তো হবে না। এবং উপদেষ্টাদের হিসাব বিবরণী প্রকাশের ক্ষেত্রে একটি নীতিমালাও প্রণয়ন করেছিল ডক্টর ইউনূস সরকার। সেখানে কি বলা ছিল? এটি 2024 সালের 1 অক্টোবর প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয় উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী বিষয়ে। সেই নীতিমালার প্রথম ধারায় বলা হয়েছে, বর্তমান সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের, অর্থাৎ যারা বিশেষ সহকারী দায়িত্বে আছেন, তারা প্রতি বছর আয়কর রিটার্ন জমা দেওয়ার সর্বশেষ তারিখের পরের 15 কর্মদিবসের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে সম্পদ বিবরণী জমা দিবেন। তথ্যগুলো হাতে পাওয়ার পর প্রধান উপদেষ্টা নিজ বিবেচনায় উপযুক্ত পদ্ধতিতে সেসব তথ্য প্রকাশ করবেন। উপযুক্ত সময়টি এখনো আসেনি, আর উপযুক্ত পদ্ধতিও সম্ভবত তারা এখনো আবিষ্কার করতে পারেননি, বিধায় আমরা উপদেষ্টাদের সম্পদ সম্পর্কে কিছুই জানতে পারছি না। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে গত বছরের আগস্টে বিএনপি চেয়ারপারসনের সাবেক, খালেদা জিয়ার সাবেক সচিব ABM আব্দুস সাত্তার, যিনি নিজেও এখন একজন ডাকসাইটের আমলা ছিলেন, ভালো আমলা,
তিনি প্রকাশ্যে বললেন একটি অনুষ্ঠানে, ঢাকায় প্রশাসন ক্যাডারদের কর্মকর্তাদের একটি অনুষ্ঠানে বললেন, আমাদের, মানে তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলছেন, আমাদের না হয় চরিত্র খারাপ হয়ে গেছে, কিন্তু যারা আন্দোলন করে আজকে চেয়ারে বসে আছেন অন্তত 8 জন উপদেষ্টার আমি তথ্য প্রমাণ দিয়ে বুঝিয়ে দিতে পারবো, আমার সচিব আছেন 2 জন, যে তারা, মানে উপদেষ্টাদের কথা বলছেন, যে যাদের মধ্যে 2 জন সচিবও আছেন, সীমাহীন দুর্নীতির সঙ্গে জড়িত। তারপরে আমরা দেখলাম কি হলো, সরকারের মধ্যে একটা নড়াচড়া আমরা উপলব্ধি করলাম। তারা হাই হাই কি হলো রব তোলার চেষ্টা করলো, এবং প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হলো যে বিবৃতি দিয়ে, এই যে দাবিটি করা হয়েছে উপদেষ্টাদের দুর্নীতির বিষয়ে, সেটি একেবারে ভিত্তিহীন।